আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে বরখাস্ত করেছেন নেতানিয়াহু। 2023 সালের 7 অক্টোবর হামাসের পরিকল্পনা আঁচ করতে না পারার ব্যর্থতার কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে নেতানিয়াহু সরকার। তবে এই ঘটনায় দেশটিতে শুরু হয়েছে অস্থিরতা। টাইমস অফ ইসরায়েলের তথ্যমতে প্রথমবারের মতো দেশটির ইতিহাসে অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার প্রধানকে বরখাস্তের নজির তৈরি হলো। আগামী 10 এপ্রিল আনুষ্ঠানিকভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে তাকে। তবে মন্ত্রিপরিষদের এই সিদ্ধান্তের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। সরকার যদি আদালতের এই নিষেধাজ্ঞা অমান্য করে তবে দেশ জুড়ে ধর্মঘটের হুমকি দিয়েছে ইসরায়েলের প্রধান শ্রমিক সংগঠন ও ব্যবসায়ী ফোরাম। মন্ত্রিপরিষদের বৈঠকে উপস্থিত ছিলেন না রোনেন বার, তবে তিনি মন্ত্রীদের উদ্দেশ্যে কড়া ভাষায় একটি চিঠি লিখেছেন তিনি এই বৈঠকে উপস্থিত থাকছেন না, কারণ যে প্রক্রিয়ায় তাকে চাকরিচ্যুত করা হচ্ছে তা আইন সিদ্ধ মনে করেন না তিনি। পাশাপাশি তিনি বলেন, পদ থেকে তাকে অপসারণ করা একটি সুশৃঙ্খল প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত, যেখানে আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন, কারণ তার পদ প্রশাসনের শীর্ষ পর্যায়ের। চিঠিতে তিনি অভিযোগ করেছেন, হামাসের পরিকল্পনা জেনেও চুপ ছিলেন বলে তাকে যে অপবাদ দেওয়ার চেষ্টা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তা সম্পূর্ণ ভিত্তিহীন। শিন বেতের প্রধানের চিঠিতে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি নিয়েও বিস্ফোরক তথ্য দেওয়া হয়েছে। চিঠিতে রোনেন লিখেছেন, নেতানিয়াহু আমাকে যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনা করতে কায়রোতে পাঠাতে চেয়েছিলেন। শর্ত ছিল, আমি আলোচনা করব ঠিকই, কিন্তু কৌশলে যুদ্ধবিরতি চুক্তি না করেই ফিরে আসতে হবে আমাকে। আলোচনা শুরুর 1 মাস আগে আমাকে সরিয়ে দিয়ে নিজের ঘনিষ্ঠ এক সহযোগীকে সেই দায়িত্ব দেওয়া হয়, যাতে নেতানিয়াহু নিজের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে পারেন, নিজের এজেন্ডা বাস্তবায়ন করতে পারেন। নিরাপত্তা প্রধানের এই বরখাস্তকে ঘিরে ইসরায়েলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এই পদক্ষেপের তুমুল সমালোচনা করে নিন্দা করেছেন নেতানিয়াহু বিরোধীরা। যুদ্ধবিরতি ইস্যুতে তার বক্তব্য উস্কে দিয়েছে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিভিন্ন স্থানে জড়ো হয়েছে লাখ লাখ ইসরায়েলি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একমাত্র ক্যান্সার হাসপাতালটি বোমা হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে দখলদার ইসরায়েল। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, হাসপাতালটি গাজাকে 2 ভাগ করে তৈরি করা কথিত নেতজারিম করিডোরের কাছে অবস্থিত ছিল। গত সোমবার নতুন করে হামলার আগে গাজায় ইসরায়েলি সেনারা যখন স্থল হামলা চালিয়েছিল, তখন হাসপাতালটিকে নিজের কমান্ড সেন্টার বানিয়েছিল তারা। 2017 সালে $34 মিলিয়ন খরচে হাসপাতালটি পুনর্গঠন করেছিল তুরস্ক। এটি টার্কিশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নামেও পরিচিত ছিল। সেখানে বছরে 10,000 ক্যান্সার রোগীর চিকিৎসা দেওয়া হতো। দখলদার ইসরায়েল নেতজারিম করিডোর সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। এরপরই হাসপাতালটি ধ্বংস করে দিয়েছে তারা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF হাসপাতালটি ধ্বংস করার বিষয়টি নিশ্চিত করেছে। তারা দাবি করেছে, হাসপাতালটি হামাস কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছিল। IDF দাবি করছে, হামলার সময় হাসপাতালটিতে হামাসের কয়েকজন সদস্য ছিল, যাদেরকে হত্যা করা হয়েছে। এছাড়া হাসপাতালটি সক্রিয় ছিল না বলেও দাবি করেছে তারা। শুক্রবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টস জানিয়েছেন, তিনি সেনাদের গাজার আরও অঞ্চল দখল করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, যদি হামাস তাদের সব জিম্মিকে মুক্তি না দেয় তাহলে গাজার আরও অঞ্চল দখল করা হবে এবং সেখানে স্থায়ীভাবে ইসরায়েলের নিয়ন্ত্রণ আরোপ করা হবে। 1967 সালের আরব যুদ্ধের পর ফিলিস্তিনি ভূখণ্ডের বিশাল অংশ দখল করে ইসরায়েল। এখন তারা পশ্চিম তীরের অবশিষ্ট ভূমিও দখল করছে। এছাড়া এই ইহুদিবাদীরা নজর দিয়েছে সমুদ্র তীরবর্তী গাজার দিকেও। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ গ্রুপের মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, শুক্রবার রাতে তাদের বাহিনী ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার ফলে 2 ডজন ইসরায়েলি শহরে একযোগে আকাশপথে হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এক ভিডিও বার্তায় ইয়াহিয়া সারি সতর্ক করে দিয়ে বলেছেন, বেন গুরিয়ন বিমানবন্দরটি এখন আর বিমান চলাচলের জন্য নিরাপদ নয়। ইসরায়েল গাজায় যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত এই বিমানবন্দরটি হুথিদের টার্গেট হিসেবে থাকবে বলেও উল্লেখ করেন তিনি। শুক্রবার রাতে ইসরায়েলি বাহিনী জানায়, ইয়েমেন থেকে মিসাইল ছোড়ার সংকেত পাওয়ার পরপরই ইসরায়েলের তেল আবিব সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে সতর্কতা জারি করা হয়। তবে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইলটিকে আকাশেই আটকে দিতে সক্ষম হয়েছে বলে দাবি করা হয়। হামলার পর কিছু সময়ের জন্য তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। এই নিয়ে গত 1 সপ্তাহে 4 দফা ইয়েমেন থেকে ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে মিসাইল হামলা হলো। যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনী গাজায় হামলা শুরু করার পর ইয়েমেনের যোদ্ধারাও ইসরায়েলের বিরুদ্ধে হামলা করা শুরু করেছে নতুন করে। হুথি মুখপাত্র আরও জানান, তাদের যোদ্ধারা লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। টার্গেটকৃত জাহাজটি USS হ্যারি এস ট্রুম্যান ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ।
ইউক্রেনের রুশ আগ্রাসনের বাস্তবতায় নিজেদের সমন্বিত প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর লক্ষ্যে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে ইউরোপের দেশগুলো। এই সংক্রান্তে একটি পরিকল্পনা প্রণয়নের জন্য বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে মিলিত হন দেশগুলোর নেতারা। তবে ইউক্রেনকে অর্থনৈতিক সহায়তার বিষয়ে মতৈক্য না হলেও দেশটির পাশে দাঁড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন কোনো সমঝোতা না হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি জানান, আগামী সপ্তাহে আবারও প্যারিসে মিলিত হবেন ইউরোপীয় লিডাররা। ম্যাক্রো বলেন, আগামী বৃহস্পতিবার প্যারিসে জেলেনস্কির উপস্থিতিতে জোটের আরেকটি মিটিং হবে। বৈঠকে ইউক্রেনীয় বাহিনীর জন্য স্বল্পমেয়াদী সহায়তা, রুশ আগ্রাসন প্রতিরোধে কিয়েভের জন্য একটি টেকসই মডেল এবং ইউক্রেনের সুরক্ষা নিশ্চিতে ইউরোপীয় বাহিনীর সক্ষমতার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান নিয়ে অস্বস্তি রয়েছে ইউরোপের বিভিন্ন দেশের। এই দেশগুলোর নেতাদের আশঙ্কা, ট্রাম্প প্রশাসন যদি কিয়েভের ওপর একটি বাজে চুক্তি চাপিয়ে দেয়, সেক্ষেত্রে ইউরোপকেও এর পরিণতি ভোগ করতে হবে, কেননা এই ধরনের চুক্তি রাশিয়াকে ইউরোপের সঙ্গেও আগ্রাসী আচরণে উৎসাহিত করবে। এমন বাস্তবতায় 2030 সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও সংহত করার লক্ষ্যে ব্রাসেলসে ওই বৈঠক যোগ দেন জোটভুক্ত দেশগুলোর নেতারা। এতে ইউক্রেনকে সহায়তা ও নিজেদের ইউরোপের প্রতিরক্ষায় $875 বিলিয়ন একটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর আওতায় এই অঞ্চলের দেশগুলোর সামগ্রিক প্রতিরক্ষা ব্যয় আরও বাড়ানো এবং যৌথ ঋণের ওপর জোর দেওয়া হয়। লাটভিয়ার প্রধানমন্ত্রী এভিকা সিলিনা ব্রাসেলসের পরিকল্পনাটিকে কেবল একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করে বলেছেন, আমরা কিভাবে আরও বেশি তহবিল পেতে পারি তা নিয়ে আরও আলোচনা হতে পারে। সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে বার্তা পাঠিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এতে তিনি সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করার প্রচেষ্টাকে সমর্থন করেছেন এবং বিভিন্ন বিষয়ে মস্কোর কার্যকর সহযোগিতা প্রদর্শনের প্রস্তাব দিয়েছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পুতিন আল শারাকে জানিয়েছেন তিনি সিরিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করার স্বার্থে যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি স্থিতিশীল করার প্রচেষ্টাকে সমর্থন করেন। পুতিন নিশ্চিত করেছেন, ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ রুশ সিরীয় সম্পর্ক জোরদার করার জন্য দ্বিপক্ষীয় এজেন্ডার বিভিন্ন বিষয়ে সিরিয়ার নেতৃত্বের সঙ্গে সহযোগিতা বিকাশের জন্য মস্কো প্রস্তুত রয়েছে। 50 বছরেরও বেশি সময় ধরে সিরিয়ার শাসনকারী বাশারের সরকারের গুরুত্বপূর্ণ মিত্র ক্রেমলিন চলতি মাসের শুরুতে বলেছিল তারা একটি ঐক্যবদ্ধ এবং বন্ধুত্বপূর্ণ সিরিয়া দেখতে চায়, কারণ সেখানে অস্থিতিশীলতা সমগ্র মধ্যপ্রাচ্যকে প্রভাবিত করতে পারে। 13 বছরের গৃহযুদ্ধের পর ডিসেম্বরে আল শারা নেতৃত্বাধীন বিদ্রোহীদের হাতে বাশার আল আসাদের পতনের পর রাশিয়া দেশটিতে তার সামরিক ঘাঁটিগুলো সুরক্ষিত করার জন্য তৎপর হয়ে ওঠে। এছাড়া সম্প্রতি সিরিয়ায় সংঘটিত সাম্প্রদায়িক হত্যাকাণ্ড নিয়েও মস্কো বেশ উদ্বিগ্ন। রয়টার্স জানায়, রাশিয়া উত্তর সিরিয়ার সম্মুখ সারির এবং বাশারের আলাবি সম্প্রদায়ের অধ্যুষিত পাহাড়ের ঘাঁটিগুলো থেকে সেনা প্রত্যাহার করেছে, কিন্তু ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত তার দুটি প্রধান ঘাঁটি লাতাকিয়ার হামিমিম বিমান ঘাঁটি এবং তার্তুস নৌঘাঁটি ত্যাগ করছে না। আফ্রিকার দেশ সুদানের রাজধানী খার্তুমের প্রেসিডেন্ট প্রাসাদ পুনরায় দখলে নিয়েছে সেনাবাহিনী। এটি র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা RSF প্যারামিলিটারি বাহিনীর শেষ সুরক্ষিত ঘাঁটি ছিল। প্রায় 2 বছর ধরে চলা যুদ্ধের পর এই সাফল্য সেনাবাহিনীর জন্য একটি বড় প্রতীকী বিজয়। তবে যুদ্ধের সমাপ্তি এখনও দূরে, কারণ RSF সুদানের পশ্চিম দারফুর অঞ্চল সহ অন্যান্য এলাকায় তাদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে দেখা গেছে সেনাবাহিনীর সদস্যরা প্রাসাদের ভেতরে অবস্থান করছেন এবং রমজানের 21তম দিন পালন করছেন। একজন সুদানি সেনা কর্মকর্তা ভিডিওতে প্রাসাদ দখলের ঘোষণা দেন। প্রাসাদটি আংশিক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সৈন্যরা ভাঙা টাইলসের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, সুদানের তথ্যমন্ত্রী খালেদ আল আইস সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে প্রাসাদ পুনর্দখলের ঘোষণা দেন। তিনি লিখেছেন, আজ পতাকা উঠছে, প্রাসাদ ফিরে এসেছে এবং বিজয় সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমাদের যাত্রা অব্যাহত থাকবে। রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট প্রাসাদে সেনাবাহিনীর প্রবেশের পর তাদের ওপর RSF ড্রোন হামলা করেছে, ফলে বেশ কয়েকজন সেনা ও 3 সাংবাদিক নিহত হয়েছে। প্রেসিডেন্ট প্রাসাদে সুদানের সরকারি দপ্তর ছিল যুদ্ধ শুরুর আগে থেকেই। এটি দেশের প্রতীক হিসেবে বিবেচিত হতো। প্রাসাদটি নীল নদের তীরে অবস্থিত এবং সুদানের ব্যাংক নোট ও ডাকটিকিটে এর ছবি দেখা যায়। প্রাসাদ পুনর্দখলে সেনাবাহিনীর জন্য একটি বড় কৌশলগত সাফল্য। সুদানের সেনাবাহিনীর প্রধান জেনারেল আব্দুল ফাত্তাহ আল বুরহানের নেতৃত্বে গত কয়েক মাস ধরে ধীরে ধীরে অগ্রগতি অর্জন করেছে। RSF-এর নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালোর বাহিনীকে মূলত রাজধানী খার্তুম থেকে বিতাড়িত করা হয়েছে। তবে রাজধানীতে এখনও থেমে থেমে গুলির আওয়াজ শোনা যাচ্ছে, যা যুদ্ধের কারণে নাকি বিজয় উদযাপনের অংশ তা স্পষ্ট নয়। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।